হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন অল। আজ যে মুভিটি এক্সপ্লেন করব, এই মুভিটির নাম মায়াবন। মুভিটি 2017 সালে তামিল ল্যাঙ্গুয়েজে মুক্তি পেয়েছিল। এটি একটি মেডিকেল সায়েন্স ক্রাইম থ্রিলার মুভি। মুভির শুরুতে একজন ব্যক্তিকে দেখা যায় সিঁড়ি দিয়ে নেমে আসতে। সে এসে একজন বৃদ্ধ ব্যক্তির হাতে ইনজেকশন পুশ করে। বৃদ্ধ ব্যক্তিটির হাত পা বাঁধা অবস্থায় ছিল, আর তার মাথার উপরে ছিল একটি অত্যাধুনিক মেশিন। এর পরের সিন ফ্ল্যাশব্যাক 20 বছর আগে। প্রমোদ নামক একজন নিউরোসায়েন্টিস্ট মারা গিয়েছে। একজন ব্যক্তি এসে ফুলের মালা দিয়ে যায়। প্রমোদের স্ত্রীর কাছে একজন জানতে চায় এই লোকটিকে আগে তো কখনো দেখিনি। প্রমোদের স্ত্রী বলে ওনার নাম দিনা। গত 6 মাস যাবৎ আমার স্বামী ওনার সাথে থাকতো। দিনা তার জিম ট্রেনার ছিল। এরপর দিনা মুচকি হাসতে হাসতে একটি সিগারেট ধরিয়ে বের হয়ে যায়। এ হচ্ছে ইন্সপেক্টর কুমার। একজন আসামিকে ধরতে তার পিছু পিছু ছুটছে। আসামিটি একটি বাড়িতে ঢুকে বেলকনি থেকে লাফিয়ে গাছ বেয়ে নেমে যায়। এটা দেখে কুমার সিঁড়ি বেয়ে নামছিল। হঠাৎ দরজার ফাঁকে কিছু একটা দেখে সে দাঁড়িয়ে পড়ে। কুমার দরজা দিয়ে এগিয়ে যেতেই দেখতে পায় কেউ একটি ধারালো ছুরি দিয়ে অন্য একজনকে খুন করছে। কুমার ভিতরে যেতেই দেখতে পায় একটি মহিলার লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর কিলার তার হাতে মাখা রক্ত দেয়ালে মুছছে। এই সেই জিম ট্রেনার দিনা। দিনা কুমারকে বলে, তাহলে তুই এসেই পড়েছিস। কুমার রক্ত দেখে ঘাবড়ে যায় এবং তার রিভলভার বের করতে যাচ্ছিল। তখন দিনা কুমারের মাথায় একটি কাপড় পেঁচিয়ে দৌড়ে পালিয়ে যায়। কুমার অবশ্য তার পিছু নিতে থাকে। কিলার একটি পুরাতন মেশিনারি ডাম্পইয়ার্ডের মধ্যে ঢুকে যায়। তখন কুমার তার পিছু করতেই হঠাৎ একটি রড দিয়ে সে কুমারের মাথায় আঘাত করে। এতে কুমারের মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। কুমার মাটিতে লুটিয়ে পড়ে। দিনা কুমারের হাত ধরে টানতে টানতে একটি ধারালো রডের কাছে নিয়ে যায় কুমারকে মারার জন্য। যখনই দিনা কুমারকে মারবে তখনই বালুর মধ্যে থাকা আরেকটি রড দিনার গলায় ঢুকিয়ে দেয় কুমার। দিনা এখানেই মারা যায়, আর কুমার সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর কুমারকে উদ্ধার করে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা হয়। কুমার অনেকদিন ছুটিতে থেকে বোরিং হয়ে যাচ্ছিল। এরপর কুমার ফিজিক্যাল টেস্ট কমপ্লিট করে ডিউটিতে জয়েন করার জন্য ডিআইজির কাছে যায়। কুমার ডিআইজিকে বলে, স্যার আমি ডিউটি জয়েন করতে চাই। ডিআইজি বলে, কেন, বসে বসে বোর হয়ে গেছো বুঝি? ডিউটি জয়েন করতে চাও ভালো, কিন্তু তার আগে তোমাকে টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। তারপর পরশু থেকে তুমি জয়েন করতে পারবে। কুমার বলে, স্যার এটা কেমন টেস্ট? আমি তো আগে কখনো শুনিনি, আর আমাকে এই ব্যাপারে তো কেউ বলেনি। এটা করা কি জরুরি? ডিআইজি বলে, এটা সিক্রেট কুমার। যদি সাধারণ অ্যাক্সিডেন্ট হতো তাহলে ফিজিক্যাল টেস্ট করেই তুমি যোগদান করতে পারতে, কিন্তু যখন ঘটনা নিয়ার টু ডেথ হয়ে যায় তখন এটা ফলো করতে হয়। আমরা জানি তুমি সুস্থ, কিন্তু ফর্মালিটিসের জন্য তোমার মানসিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে। এরপর বাধ্য হয়ে কুমার একজন ডক্টরের কাছে যায়। এ হচ্ছে ডক্টর আদিতি। সে তার নার্সদের সাথে কথা বলছিল। তখন কুমার এসে বলে, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। কুমারকে সে একটু বসতে বলে, কিন্তু কুমার একটু রাগান্বিত হয়ে যায়। তখন বাধ্য হয়ে আদিতি কুমারের সাথে কথা বলে। আদিতি কুমারের ফাইল দেখছিল। কুমার আদিতিকে বলে, আমার 3 মাস আগে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন আমি পুরো সুস্থ, শুধু ফর্মালিটিসের জন্য আপনার কাছে আসা। আদিতি বলে, সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ইনসিডেন্ট ছিল। আর আপনি কি মনোবিজ্ঞানী যে নিজেকে সুস্থ বলছেন? ডক্টর যেহেতু আমি বলতে পারবো পেশেন্ট কেমন আছে। আদিতি কুমারের সাথে ক্যাজুয়াল কথাবার্তা বলছিল এবং কুমারের আচার আচরণ খেয়াল করছিল সে। হঠাৎ আদিতি কুমারকে বলে, আপনার মনের মধ্যে এখনও ওই ইনসিডেন্টের ভয় আছে, তাই এখনই আপনার ডিউটি জয়েন করা উচিত হবে না। কুমার আদিতির কথায় রেগে যায়। আদিতির সাথে রেগে কথা বলতে থাকে। তখন আদিতি বলে, আপনি এরকম করবেন জানলে আগেই চলে যেতে বলতাম। এরপর কুমার তার ফাইল নিয়ে চলে যায়। এরপর দেখা যায় থানায় 2 জন লোক মদ খাচ্ছিল। কুমার এসেই 2 গ্লাস খেয়ে নেয়। তখন সাব ইন্সপেক্টর কর্ণা বলে, স্যার যা খাচ্ছেন ওটা শুধু পানি, শুধু পানি খেয়েই যদি এমন করেন তাহলে মদের তো অপমান হবে। তখন কুমার ডক্টর আদিতির কথা বলে যে তার কত সাহস যে আমার সাথে এমনভাবে কথা বললো। একজন কনস্টেবল জানতে চায়, স্যার আপনি কিভাবে মেন্টাল সার্টিফিকেট পাস করে এলেন? কুমার বলে, কাউকে বলো না, ডিএসপি স্যারকে অনুরোধ করেছিলাম, তিনি অন্য একজনকে হায়ার করে আমাকে এটি করিয়ে দিয়েছে। আর এটা মেন্টাল সার্টিফিকেট না, এটা সাইকিয়াট্রিক ভ্যালুয়েশন। এদিকে একটি শপিং মলে শপিং করছিল আদিতি। তখন তার পাশে রুদ্রা নামক একজনের সাথে তার পরিচয় হয়। রুদ্রা একজন মোটিভেশনাল স্পিকার, তাই আদিতি তাকে আগে থেকে জানতো। রুদ্রা আদিতির কাছে জানতে চায় সে কি স্টুডেন্ট। আদিতি বলে, না আমি একজন ডক্টর, আমি একজন সাইকিয়াট্রিক। তখন আদিতি বলে, আমি 3 মাস আগে আপনার একটি সেমিনারে গিয়েছিলাম, সেখানে আত্মবিশ্বাস তো বাড়ানো হয়, কিন্তু তাতে বাস্তবে যে মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসে এটা নিয়ে আমার কনফিউশন আছে। তবে আমার মনে হয় তাদের মধ্যে কোনো পরিবর্তনই আসে না। আদিতির কথায় রুদ্রা একটু অপমান বোধ করে, তাই থ্যাংক ইউ বলে চলে যায়। আদিতি মল থেকে বের হওয়ার সময় দেখতে পায় কুমার একজনকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। এরপর পথে কুমারকে ফোন করে জানানো হয় একটি মার্ডার হয়েছে। কুমার দ্রুত সেখানে পৌঁছে যায়। কুমার পৌঁছানোর পর একজন সাব ইন্সপেক্টর তাকে জানায় একজন মডেলের খুন হয়েছে। লেট নাইট শ্যুট করে সে ফিরেছিল। সাথে তার পার্সোনাল মেকআপ ম্যান ছিল যার নাম ছিল গোপী। মনে হচ্ছে রেপ অ্যাটেম্প্ট। আর ফিঙ্গারপ্রিন্টগুলোও ল্যাবে পাঠানো হয়েছে। মেকআপ ম্যানের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। ডিআইজি স্যার নিজে ফোন করে তদন্ত করতে বলেছে। এরপর কুমার ভিতরে যায় এবং ঢুকতেই কুমারের চোখে পড়ে একটি ফেলে রাখা সিগারেট, যেটি অন্য একজন ফরেন্সিক টিমের একজন সদস্য সেটি কালেক্ট করছিল। মূলত দিনাকেও এই সিগারেটটি সে খেতে দেখেছিল। সিঁড়ি দিয়ে যাওয়ার সময় কুমারের হাতে রক্ত লেগে যায়। অবশ্য কুমার সেটি খেয়াল করে না এবং রুমের মধ্যেই যেতেই দেখতে পায় দেয়ালে রক্তমাখা হাতের ছাপ, যেটি ওই জিম ট্রেনার দিনার ঘরেও সে দেখেছিল। কুমার দেখতে পায় পাশে একইভাবে ওই মডেলের বডিটি পড়ে আছে, যেমনটি সে আগেও দেখেছিল ওই দিনার ঘরে। কুমার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে
এবং দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। কর্ণা জানতে চায়, স্যার আপনার কি হয়েছে? কুমার কোনো উত্তর না দিয়েই দৌড়ে পাশের একটি হোটেলে গিয়ে একটি রুম নেয় এবং সেখানে গিয়ে সে মুখে পানি দিচ্ছিল, তখন গ্লাস পরিষ্কার করতে গেলে হাতের রক্ত লেগে যায় এবং কুমার সেটি দেখে ভয় পেয়ে যায়। কুমার একটি কম্বল দিয়ে মাথা ঢেকে বসে থাকে। কেউ একজন দরজায় নক করছিল, তখন কুমার শার্ট পরে দরজা খুলে দেখে আদিতি। আদিতি বলে, আমি তোমাকে শপিং মলের সামনে দেখেছি, দেখেই তোমাকে ফলো করতে করতে এখানে এসেছি। আদিতি কুমারকে বলে যে তোমার হেল্প দরকার, তোমার ট্রিটমেন্ট লাগবে, তুমি অসুস্থ। কিন্তু কুমার আদিতির কোনো কথা না শুনে উল্টো আদিতির উপর বিরক্ত হয়ে সে তাকে থাপ্পড় দিয়ে দেয় এবং তখনই কর্ণা চলে আসে। কর্ণা বিষয়টি বুঝতে পারে এবং কুমারকে বলে, স্যার আমার বাসা পাশেই, আপনি চলুন, 1 ঘন্টা রেস্ট করুন, সব ঠিক হয়ে যাবে। এরপর কর্ণা কুমারকে নিয়ে তার বাড়িতে যায় এবং আদিতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। বাড়িতে কর্ণার ওয়াইফ তার যমজ 2 মেয়েকে নিয়ে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কর্ণা তাদের বিদায় দিয়ে কুমারকে রেস্ট করতে দিয়ে দেয় এবং বাইরে সে ওয়েট করছিল। তখনই আদিতি এসে কর্ণাকে বলে সে অসুস্থ, তার ট্রিটমেন্ট প্রয়োজন। কর্ণা বলে একটু ঘুমোলে ঠিক হয়ে যাবে, আপনি চলে যান। আদিতি বলে গিয়ে দেখুন সে শুয়ে আছে না বসে আছে। কর্ণা গিয়ে দেখতে পায় আসলেই কুমার অসুস্থ এবং সে বসে আছে। তখন আদিতি বলে এই ইনজেকশনটা তাকে দ্রুত দিতে হবে। আদিতি ইনজেকশন দিতে গেলে কুমার তার সাথে খারাপ আচরণ করছিল, তাই আদিতি বাধ্য হয়ে তাকে থাপ্পড় দিয়ে বসে। এরপর কুমারকে ইনজেকশন দেয়। পরদিন কুমার ডিআইজি এর সাথে দেখা করে এবং ডিআইজিকে সব খুলে বলে এবং সে 15 দিনের ছুটি নিয়ে আসে। কুমার এরপর থেকে আদিতির কাছে ট্রিটমেন্ট নিতে শুরু করে। তারা অনেকটাই ঘনিষ্ঠ হয়ে পড়ে। আদিতি তাকে মানসিকভাবে সুস্থ করে তোলার জন্য সব ধরনের ট্রিটমেন্ট দিচ্ছিল। একদিন কুমার আদিতিকে বলছিল তার কুকুর পড়ে গেছে। তখন জানা যায় কুমার যখন ছোট ছিল তখন সে একটি কুকুরকে বাঁচাতে একটি কুয়োতে লাফ দিয়েছিল এবং কুমারকে বাঁচানোর জন্য অন্য একটি মেয়ে কুয়োতে লাফ দেয়। তখন তার মাথায় আঘাত লেগে সে রক্তাক্ত হয়। অবশ্য লোকজন এসে কিছুক্ষণ পর তাদের সবাইকে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু সেই থেকে রক্ত দেখলেই কুমার অসুস্থ হয়ে পড়ে। একদিন কুমার আদিতিকে সারপ্রাইজ দিতে চায়, তাই আদিতিকে নিয়ে সে ওই মোটিভেশনাল স্পিকার রুদ্রার অফিসে যায়। আদিতি অবশ্য বলে সে আগেও এসেছে। কুমার মজা করে বলে, তোমরা শুধু শুধু আমার পিছনে এত কষ্ট করলে, আমি যদি আগে জানতাম তাহলে এখানে আসলেই আমি সুস্থ হয়ে যেতাম। কুমার আদিতিকে নিয়ে একসাথে বসতে চায়, তাই সে একজনকে চেপে বসতে বলে, কিন্তু সে রাজি হয় না, উল্টো কুমারের উপর রেগে যায়। তখন আদিতি কুমারকে নিয়ে অন্য একটি সিটে গিয়ে বসে। এরপরে রুদ্রা তার পোষা কুকুরটি নিয়ে এসে লেকচার শুরু করে। লেকচারের মধ্যে এক ব্যক্তি উচ্চরিত হয়ে বলে, তোর কথায় আমি ব্যবসায় লস করেছি, লোন নিয়েছি, এখন আমি নিঃস্ব, তুই ফ্রড, মানুষকে মিথ্যা বলিস। তখন রুদ্রা বলে, আমি তো কাউকে বলিনি যে আমি কাউকে টাকা পাইয়ে দিব, আমি কাউকে ব্যবসায় সফল করব, আমি মানুষের মধ্যে আত্মবিশ্বাস জন্মাই। এরপর অফিসের লোকেরা তাকে বের করে দেয় এবং লেকচার শেষে কুমার আদিতিকে নিয়ে রুদ্রার সাথে পরিচিত হয়। এরপর কুমার ডিআইজির সাথে দেখা করে ডিউটি জয়েন করার জন্য এবং ওই মার্ডার কেস দুটি সে ইনভেস্টিগেট করতে চায়। তখন ডিআইজি খুশি হয়ে কুমারকে সেই দায়িত্বগুলো দিয়ে দেয়। এরপর কুমার কেস দুটির ফাইল নিয়ে রিসার্চ করতে শুরু করে। এখানে দুটি খুনি বেশ কিছুটা সাদৃশ্য পাওয়া যায়, যেমন দুটি খুনি করা হয়েছিল কিচেন নাইফ দিয়ে। দুটি মার্ডার স্পটেই কালো রঙের একটি ব্র্যান্ডের সিগারেট পাওয়া গিয়েছিল আর দেয়ালে রক্তের একই রকম দাগ পাওয়া গিয়েছে। এখানে প্রথম খুন ছিল জিম ট্রেনার দিনা আর দ্বিতীয় সাসপেক্ট মেকআপম্যান গোপী। কুমার দিনার বাড়িতে যায় যেখানে সে তার ওয়াইফকে খুন করেছিল। কুমার ঘরের দেয়ালে দিনার সাথে তার মায়ের ছবি দেখে তার মায়ের সাথে দেখা করে। দিনার মা জানায় ওই ঘটনার 10 দিন আগে থেকেই সে কেমন যেন উদ্ভট আচরণ করছিল। হঠাৎ সে সিগারেট খাওয়া ধরলো, বাসার ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করত, এমনকি ইংরেজি পত্রিকাও পড়তে আরম্ভ করলো। কোনো কাজকর্ম না করে সারাদিন বাসায় বসে থাকতো। এরপর কুমার গোপীর বাড়িতে যায়। গোপীর স্ত্রী জানায় যখন থেকে ভীষ্মা ম্যাডাম অ্যাক্টিং শুরু করেছিল তখন থেকে সে ম্যাডামের পার্সোনাল মেকআপ ম্যান ছিল। ম্যাডামের মৃত্যুর পর থেকে সে গায়েব, ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে, এমনকি কিছুদিন আগে থেকেই তার আচরণও পাল্টে গিয়েছিল। সে নিজের জিনিসপত্র বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। কেমন ভাবে যেন আমার দিকে সে তাকাতো। আমার ভূত প্রেতে বিশ্বাস নেই, কিন্তু কেমন যেন ভয় হচ্ছিল। ইদানিং তান্ত্রিক বইপত্র সে খুব বেশি পড়তো এবং চুলদারিতে কালারও করিয়ে রাখতো। কর্ণা তার নতুন একটি ছবি দেখতে চায়। এরপর কুমার দেখতে পায় ওই ব্যক্তি যাকে সেদিন সে চেপে বসতে বলেছিল ওই সেমিনারে। এরপর কুমার কর্ণাকে নিয়ে রুদ্রার অফিসে যায় এবং ওই দিনে সিসিটিভি ফুটেজ এবং গোপীর রেজিস্ট্রেশন ফর্মের ডিটেলস কালেক্ট করে। এরপর এসআই এসে কুমারকে বলে, স্যার আমি 1 সপ্তাহ ধরে মেকআপম্যান গোপীকে ট্র্যাক করার চেষ্টা করছি। তার সিম বন্ধ, কিন্তু তার ফোনের IMEI নাম্বারে আরেকটি সিম অ্যাক্টিভেট করা হয়েছিল, সেটা 6 দিন আগে। আর এটি হতে মাত্র একটি কল করা হয়েছে, সেটি ছিল হোটেল রয়্যাল প্লাজা। তারা হোটেল রয়্যাল প্লাজাতে গিয়ে গোপীর ছবি দেখালে জানা যায় সে হোটেলেই আছে। রুমে গেলে হাউসকিপিং বলে দিনে 5 বার সে তাকে দিয়ে রুম পরিষ্কার করায়। অন্যজন জানায় সে এখন উপরে বসে ড্রিঙ্কস করছে এবং বারে গেলে তাকে পাওয়া যাবে। এরপর বারে গিয়ে গোপীকে পাওয়া যায়, তখন সে ওই ব্ল্যাক সিগারেটটি খাচ্ছিল আর ড্রিঙ্কসের গ্লাস সে টিস্যু দিয়ে ধরছিল। কুমার তাকে ধরে ফেলে। গোপী বলে তোমার সাথে আমি একা কিছু কথা বলতে চাই। এরপর গোপী কুমারকে নিয়ে ছাদে যায় এবং কুমার জানতে চায় ভীষ্মাকে সে কেন খুন করেছে। গোপী বলে ও তুমি বুঝবে না। এবং গোপী আরও বলে প্রথম খুনের সময় খুন করার 5 মিনিটের মধ্যে তুমি চলে এসেছিলে, তোমার আমার ফাইট হয়, যেখানে আমি মারা যাই তুমি বেঁচে গিয়েছিলে। কুমার বলে কি উল্টাপাল্টা কথা বলছিস। এরপর গোপী গিয়ে দরজাটি লক করে দেয় এবং সে কুমারকে মারতে চেষ্টা করে। তখন কুমার তাকে হারিয়ে দেয় এবং দরজা খুললেই সবাই এসে তাকে আটকে ফেলে। তখন গোপী পালানোর চেষ্টা করছিল। সবাই যখন তাকে ধরতে যায় গোপী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার পর কুমার এবং কর্ণার বিরুদ্ধে ইনকোয়ারি হয়।
তাদের দুজনকে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয় যাতে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে। এরপর কুমার চিন্তিত হয়ে পড়ে আর গোপীর কথা ভাবতে থাকে। গোপী বলেছিল, আমি মারা গিয়েছিলাম আর তুমি বেঁচে ছিলে, এটা কিভাবে সম্ভব হতে পারে? তখন কর্ণা ফোন করে জানায় একটি পার্কে মার্ডার হয়েছে। কুমার দ্রুত যেন সেখানে চলে যায়। এরপর কুমার সেখানে পৌঁছানোর পর কর্ণা তাকে বলে যে খুন হয়েছে তার নাম নারায়ণ, সে অ্যাডভান্স নিউরোলজি ডিপার্টমেন্টের হেড, দুনিয়ার 3 জনের মধ্যে একজন সে, এবং কিছুদিন যাবৎ সে লিভে ছিল। কুমার দেখতে পায় মার্ডারের প্যাটার্ন একই রকম, মানে যেভাবে দিনা তাকে মারতে চেষ্টা করেছিল এখানে সেইভাবেই তাকে মারা হয়েছে, গলায় রড ঢুকিয়ে, আর পাশেই পাথরের রক্তের হাতের ছাপ। কিন্তু এইবার তার হাতের ছাপটি রয়েছে গ্লাস পরিহিত অবস্থায়, তাই ফরেন্সিক ডিপার্টমেন্টের কেউই তার ফিঙ্গারপ্রিন্ট নিতে পারছিল না। কুমার আশেপাশে ভালো করে দেখে এবং মার্ডারটি কিভাবে হয়েছে তার আন্দাজ করতে থাকে। তখন একজন পুলিশ সদস্য বলে, স্যার আলাদা আলাদা ব্যক্তি খুন করছে কিন্তু সবগুলো খুনই একইভাবে হচ্ছে, এটা ভূত প্রেতের মামলা নয় তো? এরপর কুমার নারায়ণের বাড়িতে গিয়ে ইনভেস্টিগেট করে। এখানে নারায়ণের ছেলে জানায় তার বাবা রুদ্রার একটি বই পড়তো, যেটা পড়ে সে ইমপ্রেস হয়েছিল, কিন্তু এও বলে যে সে রুদ্রার সেমিনারে কখনো যায়নি কারণ তার সময় ছিল না। কুমার কর্ণাকে নিয়ে রুদ্রার অফিসে যায়। কুমার রুদ্রার টেবিলে সেই ব্ল্যাক সিগারেটটি দেখে ঘাবড়ে যায়, যেটা ওই 2 খুনেও পাওয়া গিয়েছিল। অবশ্য সিগারেটের ব্র্যান্ড সেম হতেই পারে। কুমার রুদ্রাকে বলে, স্যার আপনি কি ঠিক আছেন? আর আপনি কি রেগুলার স্মোক করেন? রুদ্রা বলে, হ্যাঁ আমি তো ঠিক আছি, আর আমি মাঝে মাঝে সিগারেট খাই, আবার ছেড়ে দিই। কুমার জানতে চায়, আপনি কি সায়েন্টিস্ট নারায়ণকে চিনেন? রুদ্রা বলে, নাম শুনেছি, তবে আমার পরিচিতি নেই। এরপরই সে পানির গ্লাস টিস্যু দিয়ে তোলে, যেমনটি গোপী তুলেছিল। এটা দেখে আশ্চর্য হয়ে যায় কুমার। কুমার দ্রুত সেখান থেকে বের হয়ে যায় এবং রিসিপশনে জানতে চায় স্যার কি আগে স্মোক করতো। তখন তারা জানায় যে স্যার আগে কখনো স্মোক করতো না। এরপর কুমার বের হয়ে গাড়িতে উঠছিল, তখনই রুদ্রার কুকুরের আওয়াজ শুনে জানতে পারে কিছুদিন যাবৎ রুদ্রার কুকুরটি তাকে দেখে রেগে যাচ্ছে, এমনকি তাকে কামড়ানোর চেষ্টা করেছিল। তাই রুদ্রা তাকে বাইরে এনে বেঁধে রেখেছে। কুমার আবার রুদ্রার কাছে যায় এবং বলে, স্যার আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন, আপনি পুলিশ কাস্টডিতে থাকলে ভালো হবে। হতে পারে আপনার জীবনের আশঙ্কা রয়েছে, অথবা আপনার দ্বারা অন্যের কোনো ক্ষতি হতে পারে। এর আগে এরকম দুজনের সাথে হয়েছিল, তারা আজ বেঁচে নেই। কুমারের কথায় রেগে গিয়ে রুদ্রা কুমারকে বের হয়ে যেতে বলে। আমি একবার যা ভাবি তা করেই দিই। জবাবে রুদ্রাও বলে, আমি কি করতে পারি তার ধারণাও নেই তোমার, বের হয়ে যাও, না হলে মানহানির মামলা করে তোমাকে আমি জেলে ঢুকাবো। এরপর কুমার রুদ্রার পিছে পুলিশ লাগিয়ে দেয় এবং তাকে ফলো করতে থাকে। একদিন রুদ্রা রাতে একটি ফার্মাসি থেকে কিছু মেডিসিন নিয়ে গাড়িতে উঠছিল, তখন একজন ছুরি নিয়ে রুদ্রাকে আক্রমণ করে এবং রুদ্রার মানি ব্যাগ নিয়ে এসে পালিয়ে যায়। রুদ্রা অবশ্য তার পিছু ছুটতে থাকে। ওই ব্যক্তি একটি পুরাতন গোডাউনে চলে যায়, যেখানে ময়লা আবর্জনায় ভরপুর ছিল। এরপর ওই লোকটি রুদ্রার গায়ে ময়লা ছুঁড়ে পালিয়ে যায়। এখানে বোঝা যায় ওই ব্যক্তিকে, অর্থাৎ এই ব্যক্তিটিকে পুলিশই সেট আপ করেছে এবং পুরো ঘটনাটি পুলিশ পরিকল্পনা করেছে। রুদ্রার শরীরে এবং আশেপাশে ময়লা আবর্জনা দেখে পাগলের মতো চিৎকার করতে থাকে। তখনই কুমার রুদ্রার কুকুরটি নিয়ে আসে তার কাছে এবং কুকুরটি রুদ্রাকে দেখে অনেক আওয়াজ করছিল এবং রেগে গিয়ে রুদ্রা কুকুরটিকে মেরে ফেলে। এরপর সে কুমারকে মারতে যাচ্ছিল, তখনই সবাই এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পরদিন জেলে রুদ্রার ছবি, হাতের ছাপ এবং সিগনেচার নিচ্ছিল। তখন রুদ্রা একটি সিগনেচার করে আবার দ্রুত কেটে দেয় এবং সেটি কেটে নিচে আরেকটি সিগনেচার করে এবং এমন একটি অভিনয় করে যেন কেউ কিছু বুঝতেই পারেনি। কুমার সবাইকে নিয়ে মিটিং করে। তখন জানা যায় রুদ্রা যে সাইনটি করেছিল, অর্থাৎ যে সাইনটি সে মুছে দিয়েছে, তা ফরেন্সিক থেকে জানা গিয়েছে ওই সিগনেচারের নাম হচ্ছে প্রমোদ। কুমার বলে মানুষ তার স্মৃতি চলে গেলে ভুল করে, আর নয়তো নাম পরিবর্তন করলে ভুল করে অন্য সাইন করে, কিন্তু রুদ্রার বেলায় কোনোটি ঘটেনি। তাহলে কেন সে ওই নামে সিগনেচার করলো, এটা আমাদের বের করতে হবে। আর প্রমোদটাকে, সেটাও আমাদের বের করতে হবে। কুমার এরপর রুদ্রার অফিসে তল্লাশি করে। তখন কুমার নারায়ণের ছেলেকে ফোন করে জানতে চায় তোমার বাবা প্রমোদ নামে কাউকে জানে কিনা। নারায়ণের ছেলে বলে, আমি তো জানি না, তবে আমার মা বলতে পারবে। নারায়ণের স্ত্রী জানায় প্রমোদ নামে একজন তার সাথে চাকরি করত, অর্থাৎ নারায়ণের সাথে, এখন করে না, তবে নিউরোলজি ইনস্টিটিউটে গিয়ে খোঁজ করলে হয়তো বা তার সম্পর্কে জানা যেতে পারে। পরদিন কর্ণাকে নিয়ে কুমার নিউরোলজি ইনস্টিটিউটে যায় এবং সেখানে প্রমোদের ব্যাপারে একটি সেমিনারের ফটো দেখে এবং তার সিগনেচারও দেখতে পায়, যেটি রুদ্রার করা সিগনেচারের সাথে হুবহু মিলে যায়। কর্ণা বলে, যাক একটি ক্লু তো পাওয়া গেল। কুমার তখন প্রমোদের অ্যাড্রেস দেখে জানতে চায় তাকে কি এই ঠিকানায় গেলে এখনো পাওয়া যাবে। তখন ইনস্টিটিউটের ওই ব্যক্তি বলে, কি বলছেন এগুলো, উনি তো 6 মাস আগে মারা গিয়েছেন, তার ন্যাচারাল ডেথ ছিল, আর তার আপনজন বলতে তার স্ত্রী ছিল, কিছুদিন আগে কুয়োতে বেহুশ অবস্থায় পাওয়া গিয়েছে তাকে, এবং এখন সে কোমায় রয়েছে। এরপর কর্ণা জানতে চায় ডক্টর প্রমোদের পরিচিত ক্লোজ কেউ আছেন এখানে যার সাথে আমরা কথা বলতে পারবো। তখন ওই ব্যক্তি বলে, একজন আছে, সে ডক্টর ভেলায়োদ্ধাম, আপনারা যান, আমি তাকে ইনফর্ম করে দিচ্ছি, তাকে সায়েন্স ডিপার্টমেন্টে গেলেই পাওয়া যাবে। এরপর কুমার আর কর্ণা ভেলায়োদ্ধামের সাথে দেখা করতে যায়। ভেলায়োদ্ধাম বলে, মরে গিয়েও বিরক্ত করছে তোমাদের, প্রমোদ আমার 2 বছরের সিনিয়র ছিল। কর্ণা বলে, সে কি নারায়ণের সাথে কাজ করতো? ভেলায়োদ্ধাম বলে, অফকোর্স, আমরা নারায়ণ স্যারের সাথে কাজ করতাম এবং তার আন্ডারে ছিলাম, কারণ সে আমাদের ডিপার্টমেন্টের হেড ছিল। প্রমোদ নারায়ণকে দেখতে পারতো না, কারণ সে নিজে ওই পোস্টের জন্য নিজেকে যোগ্য মনে করত। কোনোভাবে পলিটিশিয়ানদের দ্বারা নারায়ণ ওই পদটি পায়, আর এটি প্রমোদ কোনোভাবে মেনে নিতে পারেনি।
প্রমোদের ব্যাপারে আরও জানা যায় সে ইউনিভার্সিটি টপার ছিল এবং ইউএস এবং অনেক দেশে গিয়ে সে ডিগ্রি নিয়ে এসেছিল এই নিউরো সায়েন্সের ব্যাপারে এবং তার মাথায় অনেক ট্যালেন্ট ছিল। কুমার বলে, স্যার তার রিসার্চ সম্পর্কে কিছু বলা যাবে আমাদের? তখন বেলায়ুদ্দম বলে, এটা অনেক সিক্রেট, যা বলা যাবে না। এটা কোনো মিলিটারি সিক্রেটের থেকেও কম না। তুমি যা জানতে চাইছো সেটা বলা কোনোভাবে সম্ভব না। কোনো ক্লু না পেয়ে কুমার বেলায়ুদ্দমকে শুরু থেকে খুলে বলে। কুমার বলে, স্যার আজ থেকে 6 মাস পূর্বে দেবী নামে একজন মহিলার খুন হয়েছিল এবং খুন করেছিল যে সে তার স্বামী জিম ট্রেনার দিনা। বেলায়ুদ্দম তখন বলে, আমারও এটা জানা আছে, কারণ দিনা প্রমোদেরই জিম ট্রেনার ছিল। কুমার বলে, স্যার যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি আপনি দিচ্ছেন আমাদের। কোনো না কোনোভাবে প্রমোদ এখানে ইনভলভ আছে। 5 খুন হয়েছে স্যার। একজন মানুষের মানসিক পরিবর্তন এবং হঠাৎ করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করছে। পানি খেতে গেলেও গ্লাস টিস্যু দিয়ে ধরছে তারা, এবং স্মোক করলেও তারা ব্ল্যাক কালার সিগারেটই খাচ্ছে এবং মহিলাদের খারাপ দৃষ্টিতে দেখছে। তখন বেলায়ুদ্দম একটি সিগারেটের প্যাকেট দেখালে কুমার বলে, স্যার এটি। বেলায়ুদ্দম বলে, এটা তো প্রমোদের ব্র্যান্ড ছিল। কুমার বলে, এমনকি পুলিশের হাত থেকে বাঁচতে তারা সুইসাইড করছে। যেমনটা মনে হয় একজন যাওয়ার পর আরেকজন আসছে। মনে হচ্ছে একজন মারা গেলে তার ভূত আরেকজনের মধ্যে চলে আসছে। বেলায়ুদ্দম বলে, এতে প্রমোদ কিভাবে ইনভলভ থাকতে পারে? কুমার বলে, স্যার লাস্ট টাইম আমরা একজনকে ধরেছি যে প্রমোদের সিগনেচার করে কেটে দিয়েছিল এবং পরে তার সিগনেচার করেছিল। এই কথা শুনে বেলায়ুদ্দম অবাক হয়ে যায় এবং বলে, ও মাই গড। এরপর বেলায়ুদ্দম পুলিশের বড় বড় কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ের আয়োজন করে এবং সে বলে, আমার মনে হচ্ছে এই কেসগুলো আর প্রমোদের কেসে সম্পর্ক রয়েছে, আর তাই আমি ডিসিশন নিয়েছি প্রমোদের রিসার্চ সম্পর্কে জানাতে। তবে এই খবর কোনোভাবেই বাইরে প্রকাশ করা যাবে না। প্রমোদ যে প্রজেক্ট নিয়ে কাজ করছিল তা হলো প্রজেক্ট মায়াবন, যার মূল উদ্দেশ্য ছিল মানুষের ব্রেইন কপি করা। কারণ যদি মানুষের স্মৃতি কপি করা যায় আর ওই ব্যক্তি মারা যায়, তাহলে তার ব্রেইনের কপি আমাদের কাছে থেকে যাবে এবং কোনো অন্য ব্যক্তির মস্তিষ্কে যদি ওই স্মৃতি দেওয়া যায়, অর্থাৎ স্থাপন করা হয়, তাহলে ওই ব্যক্তি আবার জীবিত হবে। এভাবে মানুষকে অমর করে তোলা যাবে। এভাবে 1000 বছরও ওই ব্রেইনের কপি স্থানান্তর করে ওই ব্যক্তিকে বাঁচিয়ে রাখা সম্ভব। জীবন সবারই এক, কিন্তু মেমোরি আলাদা। বায়োলজিক্যালি নিউরোসায়েন্সে প্রথমে ইঁদুরের মস্তিষ্কের মধ্যে ইঁদুরের ব্রেইনে সিলিকন ইনজেকশনের মাধ্যমে কিছু ট্রান্সমিটার ইমপ্লান্ট করা হয়েছিল এবং ব্রেইনের ভিতরে গিয়ে অ্যাক্টিভেট হয়ে মেমোরিকে তারা ফাইবার কেবল দ্বারা কম্পিউটার হার্ড ডিস্কে কপি করত, যেমনটি একটি সিডি থেকে আরেকটি সিডিতে কপি করা হয়। নারায়ণের পূর্বে যে সিইও ছিল সে প্রমোদের এই প্রজেক্টের ব্যাপারে অনেক ইমপ্রেস ছিল এবং তাই প্রমোদকে সে আলাদা ল্যাব বানাতে পারমিশন দেয় এবং প্রমোদ আলাদা ল্যাব বানিয়ে সেই রিসার্চ শুরু করে দেয়। এই প্রসেস কোনো মানুষের উপর করলে তার মৃত্যু হতে পারত, তাই প্রমোদ নিজেই নিজের ব্রেইনে ওই ইনজেকশন দিয়ে দেয় এবং তার মেমোরি কপি করে নেয়। এবং এই ইনজেকশন দেওয়ার পর যেই ব্যক্তির মাথায় ইনজেকশন দেওয়া হবে সে নর্মাল থাকবে এবং সাধারণ মানুষের মতো সে আচরণ করবে। এমনকি প্রমোদও করেছিল তার শেষ কার্য দিবসে। কিন্তু প্রমোদের জন্য ভাগ্য খারাপ ছিল। আগের সিইও চলে গেলে নারায়ণ দায়িত্ব নেওয়ার পর প্রজেক্টে অগ্রগতি হয়নি, কারণ প্রমোদ সায়েন্সের অপব্যবহার করতে চাচ্ছিল। তাই সে চাকরি রিজাইন দিয়ে মিনিস্টারের কাছে যায়। প্রমোদ মিনিস্টারকে 1000 বছর বাঁচানোর কথা বলে এবং প্রজেক্টের অ্যাপ্রুভাল চায়, কিন্তু মিনিস্টারও তাকে অ্যাপ্রুভাল না দিয়ে তার প্রজেক্টটি ব্যান করে দেয়। এরপর থেকে তাকে আর দেখা যায়নি, আর তার মৃত্যুর খবরও আমি পত্রিকায় দেখেছিলাম। আর যা কিছু শুনলাম তাতে তো মনে হচ্ছে প্রমোদ এতদিন অমর হয়ে গেছে। এরপর বেলায়ুদ্দমকে তারা রুদ্রার কাছে নিয়ে যায় এবং বেলায়ুদ্দম রুদ্রাকে দেখে বলে যে তার বসার স্টাইল এবং জুতা খোলার স্টাইল দেখে মনে হচ্ছে প্রমোদই হবে। এরপর তারা সত্যি কথা বলার জন্য একটি ইনজেকশন দিয়ে রুদ্রার সাথে কথা বলার চেষ্টা করে। বেলায়ুদ্দম রুদ্রার কাছে জানতে চায়, প্রমোদ তুমি কিভাবে মারা গেলে? তোমার কি ন্যাচারাল ডেথ ছিল না আত্মহত্যা করেছিলে? আর তুমি কিভাবে অন্যের মস্তিষ্কে তার মস্তিষ্কে ওভারটেক করতে পারো? প্রমোদ তখন বলে, আমি সুইসাইড করেছিলাম। আমি আমার ল্যাবে আমার জিম ট্রেনার দিনাকে ইনজেক্ট করেছিলাম আর তার ব্রেইনের ট্রান্সমিটারে আমার কপি করা মেমোরিটি ট্রান্সফার করে দিই। এরপর যখন তার জ্ঞান ফিরল সে স্বাভাবিকই ছিল, কিন্তু আমার রিসার্চ সঠিক কিনা সেটা জানতে আমি সুইসাইড করি। আমার মৃত্যুর পূর্বে আমার যে ব্যাকআপ মেমোরি ছিল তা স্যাটেলাইটের মাধ্যমে দিনার ব্রেইনে থাকা ট্রান্সমিটারে চলে যায়, আর দিনার ব্রেইনে থাকা তার মেমোরিগুলো মুছে যায় এবং পরবর্তীভাবে ট্রান্সমিটারে থাকা আমার মেমোরিটি দিনার ব্রেইনে চলে যায়, যার দ্বারা আমার সমস্ত মেমোরি ওই ব্রেইনে প্রতিস্থাপিত হয়। এরপর দিনার জ্ঞান ফিরলেই আমি নতুন করে নতুন শরীরে জীবিত হই। আমার ব্রেইন যতদিন অন্যের ব্রেইনে থাকবে ততদিন আমার ল্যাবে থাকা হার্ড ডিস্কে এই ব্যক্তির যত অ্যাক্টিভিটি হবে সবকিছু আপডেট হতে থাকবে। বেলায়ুদ্দম জানতে চায়, তুমি জিম ট্রেনার দিনার ওয়াইফকে কেন মারলে? আর মডেল ভিসমাকেই বা তুমি কেন মেরেছো? প্রমোদ বলে, দিনার ওয়াইফ আমার আচরণগুলো ধরতে পেরেছিল, আর মডেল ভিসমাকে কেন মেরেছি সেটা তো তুমিই জানো। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় প্রমোদ আর বেলায়ুদ্দম তাদের পরিবার নিয়ে একটি রেস্টুরেন্টে খাচ্ছিল। তখন সেখানে প্রমোদ ভিসমাকে দেখে বারবার তার দিকে তাকাচ্ছিল, কারণ তার চরিত্র খারাপ ছিল। ভিসমা কাছে এলে অনেক লোকের ভিড়ে ভিসমার ধাক্কা লেগে প্রমোদের জুস পড়ে যায় তার শরীরে। প্রমোদ অনেক রেগে যায়। অবশ্য ভিসমা তাকে সরি বলেছিল, কিন্তু প্রমোদ ভিসমাকে কোনোভাবেই ছাড়তে রাজি না। সে অনেক বকাবাজি করছিল। এটা দেখে তার মেকআপ ম্যান গোপী প্রমোদকে থাপ্পড় দেয় এবং তাকে অনেক গালিগালাজ করে ভিসমা সেখান থেকে চলে যায়। এরপর থেকে প্রমোদ ওয়াদা করেছিল মেকআপ ম্যানকে দিয়েই সে ভিসমাকে মারবে। এরপর প্রমোদ বলে, আমি মারা যাওয়ার পর দিনাকে দিয়ে মেকআপ ম্যান আর মেকআপ ম্যান গোপীকে দিয়ে রুদ্রার ব্রেইনে ইনজেক্ট করি। এখন রুদ্রাকে মারবো অন্য একজনের শরীরে যেতে। বেলায়ুদ্দম জানতে চায় এগুলো সে কোথা থেকে করছে আর পরবর্তীতে কার মধ্যে সে ঢুকবে। প্রমোদ জানায় এগুলো সে তার নিজস্ব ল্যাবে খুব সহজে করতে পারে।
বেলাউদ্দম তখন তার কাছে বলে, তুমি এরপরে কার মস্তিষ্কে প্রবেশ করবে আর তোমার ল্যাব কোথায়? কিন্তু কোনো উত্তর দেওয়ার আগেই রুদ্রার জ্ঞান ফিরে যায়। এরপর কুমার প্রমোদের বাড়িতে গিয়ে তল্লাশি করে এবং কার কার সাথে সে কাজ করতো এবং তার ক্লোজ ফ্রেন্ড, তার টিমমেট কারা ছিল সব ডিটেলস সে জোগাড় করতে থাকে। এবং কুমার হসপিটালে প্রমোদের ওয়াইফের ডক্টরের সাথে দেখা করে এবং তাকে একটি কার্ড দিয়ে আসে যে তার জ্ঞান ফিরলেই যেন ইনফর্ম করা হয়। এরপর কুমার আদিতির সাহায্য নেয় এবং রুদ্রার পলিগ্রাফ টেস্ট করায়। তখন রুদ্রাকে প্রমোদের কিছু সহযোগীদের ছবি দেখানো হয়। পলিগ্রাফ টেস্টে কিছু ধরা পড়ে না, কিন্তু পলিগ্রাফ টেস্টের আড়ালে রুদ্রার ফেস রিডিং টেস্টও করা হয়। নিউরোলজিস্টকে দেখালে বোঝা যায় রুদ্রা তার একজন আর্মি ফ্রেন্ডের সাথে হাত মেলানো একটি ছবি দেখে তার ফেসের কিছু রিয়াকশন ধরা পড়ে। কিন্তু ডিআইজি কনফার্ম না হয়ে কোনো পদক্ষেপ নিতে চাচ্ছিল না, কারণ যেই ব্যক্তির সাথে সে হাত মিলিয়েছিল সে হচ্ছে আর্মির মেজর জেনারেল সত্যম, আর তাই তার সাথে কোনো কথা বলতে গেলে উল্টোপাল্টা হলে ঝামেলা হতে পারে। তখন কর্ণা বলে, স্যার আমরা যদি ওকে বলি যে ওর পরবর্তী টার্গেট মেজর সত্যম আমরা বুঝে গেছি, তখন ও নিজেকে মারার চেষ্টা করতে পারে, তখনই তো বোঝা যাবে। ডিআইজি অবশ্য বলে তাহলে এটাই করো। এরপর কুমার কর্ণাকে নিয়ে রুদ্রার কাছে যায় এবং রুদ্রাকে বলে তারা সব জেনে গেছে যে মেজর সত্যম তার পরবর্তী টার্গেট। এরপর তারা বের হওয়ার সময় রুদ্রার ডোরটি লক করে কর্ণাকে মারার চেষ্টা করে। কর্ণা তখন বাঁচার জন্য তার রিভলভার দিয়ে রুদ্রার পেটে গুলি করে। অবশ্য হসপিটালে নিয়ে গেলে রুদ্রাকে বাঁচানো যায়, তবে ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল সে। এদিকে মেজর সত্যম দেশে ফিরবে বলে তার সাথে দেখা করতে এয়ারপোর্টে যায় কুমার। অবশ্য কুমার জানে না যে মেজর সত্যমের সাথে সে আদৌ দেখা করতে পারবে কিনা। ডক্টররা রুদ্রার রুম থেকে বের হওয়ার পর রুদ্রা নিজের অক্সিজেন মাস্ক খুলে ফেলে। তখন কর্ণা এটা দেখে ডক্টরদের ডাকে, কিন্তু ততক্ষণে রুদ্রার মারা গিয়েছে। অপরদিকে বিমানের মধ্যে মেজর জেনারেল সত্যমের ব্রেইনের ট্রান্সমিটার অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ প্রমোদ তখন মেজর সত্যমের মাথায় ঢুকে গেছে। কর্ণা কুমারকে ফোন করে বিষয়টি জানায়। মেজর সত্যম কুমারের পাশ দিয়ে চলে যায়। দূরে যেতে সত্যম কুমারকে দেখে মুচকি হাসে। তখন কুমার বুঝতে পারে সে যে ভয়টি পাচ্ছিল সেটি ঘটে গেছে। কুমার ফিরে এসে ডিআইজিকে রিকোয়েস্ট করে সত্যমের সাথে তার একটি মিটিং করিয়ে দিতে, কিন্তু সত্যম আর্মি অফিসার বললে ডিআইজি কোনো রিস্ক নিতে চায় না। এরপর সত্যম নিজেই কুমারকে কল করে এবং তার অফিসে যেতে বলে। কুমার সেখানে গেলে সত্যমের লোকজন কুমারকে বেঁধে ফেলে। তখন সত্যম কুমারকে থাপ্পড় টাপ্পড় দিয়ে বলে, তুমি আমার কিছুই করতে পারবে না, আমি ইচ্ছা করলে মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি আমেরিকার প্রেসিডেন্টও হতে পারবো। এরপর কুমারকে ছেড়ে দেয়। কুমার ভেলায়ুদ্ধমের সাথে দেখা করে। ভেলায়ুদ্ধম বলে এগুলো সব হচ্ছে প্রমোদের ল্যাবে, যদি ওর ল্যাব পাওয়া যায় তাহলে এগুলো বন্ধ করা যাবে। এরপর একদিন কুমারের কাছে ফোন আসে প্রমোদের ওয়াইফের জ্ঞান ফিরেছে। কুমার প্রমোদের স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রমোদের স্ত্রী কথা বলার পর্যায়ে ছিল না। তখন সে একটি কাগজের মধ্যে কলম দিয়ে গোল দাগ দিয়ে কিছু বোঝাতে চেষ্টা করে। কুমার ভাবতে থাকে এটা কি হতে পারে। এদিকে বের হওয়ার সময় রক্তাক্ত এক ব্যক্তিকে দেখে মাথা ঘুরছিল কুমারের। তখন আদিতে তাকে নিয়ে বসে পড়ে এবং কর্ণাকে বলে কুমার ছোটবেলায় কুয়োতে পড়ে গিয়েছিল এবং তাকে বাঁচাতে একটি মেয়ে আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছিল। তখন থেকেই কুমার রক্ত দেখলে ঘাবড়ে যায়। তখন কুমার অনেক চিন্তা করে বলে এই দাগটি তো একটি কুয়ো হতে পারে। এদিকে কর্ণা জানায় প্রমোদের বাড়ির পিছনে একটি পরিত্যক্ত কুয়া রয়েছে। এরপর তারা ফোর্স নিয়ে ওই কুয়াতে গিয়ে একটি গোপন চেম্বার দেখতে পায় এবং ড্রিল করে ভিতরে যেতেই দেখা যায় সেখানে একটি অত্যাধুনিক ল্যাব। কুমার ল্যাবের ভিতরে থেকেই একটি ভিডিও করে মেজর সত্যমকে পাঠায় যে সে এখন ধরা পড়ে যাবে আর তার 1000 বছর বাঁচার প্ল্যান সব বানচাল হয়ে যাবে। এরপর বেলায়ুদ্ধম এসে বলে যে একদম আগের মতোই, আমাদের অফিসের ল্যাবের মতোই তৈরি করা হয়েছে পুরোটা, কিন্তু কিছু সিস্টেম এখানে পরিবর্তন করা হয়েছে। আর একটি জিনিস আলাদা, এটা হার্ড ডিস্ক লক করা। তখন তারা হার্ড ডিস্কটি বের করার চেষ্টা করে, কিন্তু প্রমোদ এমনভাবে পাসওয়ার্ড লক করে রেখেছিল হার্ড ডিস্কটি কোনোভাবে বের করা যায় না। কুমার কিছু হ্যাকার নিয়ে আসে এবং তারাও চেষ্টা করে সেটা খুলতে পারছিল না। হঠাৎ কর্ণার ফোনে তার ওয়াইফ ফোন করে। সেখানে কর্ণা ঠিকমতো কথা বুঝতে পারছিল না, তাই কর্ণা বের হয়ে যায়। এরপর কর্ণাকে ভিডিও কল করে তার ওয়াইফ বলে কোনোভাবে আমাদের বাচ্চাদের বাঁচান। তখনই কেউ গুলি করে কর্ণার ওয়াইফকে মেরে ফেলে। এরপর কর্ণা আবার হার্ড ডিস্কের কাছে যায়। কর্ণার ফোনে পাঠানো পাসওয়ার্ড দিয়ে হার্ড ডিস্ক বের করে সে সেখান থেকে চলে যায়। কর্ণা যাওয়ার সময় গাড়ির মধ্যে তার সাথে থাকা গোপন ক্যামেরাটি অন করে এবং তার শার্টের নিচে লাগিয়ে রাখে। কর্ণা বাড়িতে ফিরে দেখতে পায় তার ওয়াইফকে মেরে সোফায় বসে আছে সত্যম। কর্ণা তাকে হার্ড ডিস্কটি দিয়ে দেয় এবং অনুরোধ করে তার বাচ্চাদের যেন না মারা হয়। তখনই সত্যম গুলি করে কর্ণাকে মেরে ফেলে। এদিকে ডিভাইসে হার্ড ডিস্ক না দেখে কুমার জানতে চায় কে নিল এটা। একজন জানায় কর্ণা স্যার এসে নিয়ে গেছে। কুমার দ্রুত কর্ণার বাড়িতে গিয়ে দেখতে পায় কর্ণা, তার ওয়াইফ আর পাশের ঘরে তার 2 মেয়ের লাশ পড়ে আছে। কর্ণার বডি থেকে সেই গোপন ক্যামেরার থেকে ভিডিও ক্লিপ পাওয়া যায় যেখানে দেখা যায় মেজর সত্যম কর্ণাকে মারছে। এরপর পুলিশ ও আর্মি সম্মিলিতভাবে সত্যমকে গ্রেপ্তার করতে যায়, কিন্তু সত্যম ডিআইজি এর মাথায় বন্দুক ঠেকিয়ে ডিআইজিকে নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের ফলো করছিল। তখন সত্যম এলোপাথারি গুলি করলে পুলিশ তার থেকে একটু দূরত্ব রাখে। এই সুযোগে তখন সে একটি পেট্রোল পাম্পে গিয়ে ডিআইজিকে মেরে পালিয়ে যায় এবং যাওয়ার সময় তেলের লাইনে একটি লাইটার রেখে যায়। কুমার কাছে যেতে সেটি ব্লাস্ট হয়, কোনো মতে কুমার বেঁচে যায়। এরপর কুমার ভাবতে থাকে সে কোথায় যেতে পারে। তখন কুমারের মনে পড়ে ভেলায়ুদ্ধম তাকে বলেছিল ইনস্টিটিউটে আরেকটি ল্যাব আছে ঠিক একই রকম। তখন কুমার ধারণা করে সত্যম ওই ল্যাবে যেতে পারে। এদিকে সত্যম ভেলায়ুদ্ধমের বাড়িতে যায় এবং ভেলায়ুদ্ধমকে ধরে নিয়ে যায় এবং তার ছেলে বউকে সেখানে বেঁধে চলে যায়। পুলিশ এসে ঘরের ভিতর সবাইকে বাধা দেখে তালা ভেঙে ফেলে। তখনই ভেলায়ুদ্ধমের মেয়ে বন্দুক নিয়ে এগিয়ে আসে। ভেলায়ুদ্ধমের মেয়ে পুলিশকে বলে আপনাদের না আটকালে আমার বাবাকে তারা মেরে ফেলবে। সে অসতর্কতাবশত এক কনস্টেবলের গায়ে গুলিও চালিয়ে দেয়। এদিকে ভেলায়ুদ্ধমকে নিয়ে ল্যাবে পৌঁছে গেছে সত্যম।
ভেলাদ্দামের মেয়ে সত্যমকে কল করে জানিয়ে দেয় পুলিশ তাদের বাসায় এসেছে এবং সত্যম ভেলাদ্দামকে দিয়ে সব ডিভাইস ওপেন করে এবং তাকে বেহুশ করে ফেলে। এদিকে কুমার রিস্ক নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। সত্যম তখন একজনের মস্তিষ্কে ইনজেক্ট করে আর তার মেমোরি স্থানান্তর করছিল। তখনই সেখানে কুমার এসে পড়ে। কুমারের সাথে তার অনেকক্ষণ বন্দুকযুদ্ধ হয়। একসময় কুমার সত্যমকে হারাতে সমর্থ হয়। সত্যম বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু এটা বলো না যে আমি যাকে ইনজেক্ট করেছি তাকে তুমি মারতে পারবে না। তখনই মেশিনের ভিতর থেকে বেরিয়ে আসে আদিতি। আদিতি বের হয়ে জানতে চায় কি হয়েছে, এখানে কি হচ্ছে আমার, কারণ আদিতি এই ব্যাপারে কিছুই জানে না। কুমার কোনো পথ না পেয়ে এলোপাথারি গুলি চালাতে থাকে। এর পরের দৃশ্য 20 বছর পর কুমার ডিআইজি হয়ে গেছে। কুমার আদিতিকে বিয়ে করেছে, তাদের একটি সন্তানও আছে। আদিতির আজ 40তম জন্মদিন। কুমার কেক কেটে এক টুকরো কেক নিয়ে নিচে নেমে যায় এবং সেই দৃশ্য যেটা আমাদের প্রথমে দেখানো হয়েছিল, সত্যমকে কুমার জীবিত আটকে রেখেছে, কারণ সত্যম মারা গেলে প্রমোদ আদিতির মধ্যে জীবিত হবে। তাই কুমার আদিতিকে বাঁচাতে সত্যমকে জীবিত রেখেছে। এখানেই মুভিটি শেষ করা হয়। মুভির কনসেপ্ট দেখে আপনাদের মনে হতে পারে এটা একটা মন গড়া কাহিনী, কিন্তু না। পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীরা এই প্রজেক্ট নিয়ে কাজ করছে, কিভাবে মানুষের মেমোরি কপি করা যায়। এমনকি এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট 2045। বিশ্বের বড় বড় ধনকুবেররা নিজেদের বাঁচিয়ে রাখতে এই প্রজেক্টের উপর বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে, যা তারা বিভিন্ন প্রেস মিটিংয়ে নিজেরাই স্বীকার করেছে। তারা আশা করে 2045 সাল নাগাদ এই প্রজেক্টে তারা সফলতা পাবে। মুভিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।